ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে ভারতীয়দের হামলা, ছিঁড়ে ফেলা হলো পতাকা। বাংলাদেশ থেকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের। সিরিয়ায় আসাদের রাজপ্রাসাদ দখলে নিয়ে এবার হামার পথে বিদ্রোহীরা। ব্যাপক লড়াই চলছে রাশিয়া ও সিরিয়ার যৌথ বাহিনীর সাথে। সেনাবহর পাঠাচ্ছে ইরান। ক্ষমতার অপব্যবহার, হোয়াইট হাউস ছাড়ার আগে 2 অপরাধে পুত্র হান্টার বাইডেনকে ক্ষমা করে দিলেন বাইডেন। ইসরায়েলি লাউডস্পিকারে আজান বন্ধের নির্দেশ, বিরত হন বলে মন্তব্য কট্টর নেতা বেন গাভিয়ের। তীব্র নিন্দা মুসলিম সংস্থাগুলোর। ট্রাম্পের নতুন হুমকি, ডলার হটাতে ব্রিক্স মুদ্রা চালু হল 100% শুল্ক। দর্শক, আমন্ত্রণ বিএসি ইন্ডেক্সে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এখন দেখবেন বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সোহেল রানা। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে ভারতীয়দের হামলা, ছিঁড়ে ফেলা হল পতাকা। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ইস্যুতে সরব ভারত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেশটিতে একের পর এক বিক্ষোভের মধ্যে এবার আগরতলা ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা চালিয়েছে উগ্র ভারতীয়রা। এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা টেনে হিস্টে ছিঁড়ে ফেলা হয়। ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাস প্রভুকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম স্মৃতি ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা চালায়। দেশটির আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশি সহকারী হাই কমিশনের অফিসে প্রবেশ করে। ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায়। এদিকে প্রকাশ্যে দিবালোকে বাংলাদেশে হাই কমিশনের ওপর হামলায় ভারতের নিরাপত্তা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যুব ও ক্রীড়া উপদেষ্টা তার পোস্টে লিখেন, যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করবে বাংলাদেশ। এদিকে সোমবার বিধানসভায় আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ এবং হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপদেষ্টা আসিফ মাহমুদও এর পাল্টা জবাব দিলেন। এ সময় তিনি তার পোস্টে বাংলাদেশের লাল সবুজের পতাকাসহ শান্তি মিশনে বাংলাদেশি একদল সেনার ছবিও সংযুক্ত করেন। আলিপ্পুর পর এবার হামার পথে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস। ব্যাপক লড়াই চলছে আসাদ বাহিনীর সাথে। ছোট বড় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে সিরিয়ার 45%। সহায়তায় সিরিয়ায় ঢুকেছে ইরানি যোদ্ধারা। সিরিয়ায় আবারও উত্তেজনা তুঙ্গে। বিশ্বের সমস্ত পরাশক্তির এই যুদ্ধক্ষেত্র একবারে নতুন করে বিস্ফোরিত হওয়ার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান ও রাশিয়া। তুরস্ক এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি সিরিয়ার আলেপ্পো ও ইদলিব শহরে বিদ্রোহীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রতিবেদনে জানানো হয়, শনিবার আলেপ্পো শহর দখল করে নেয় হায়াত তাহরির আল শাম নামক বিদ্রোহী গ্রুপ। এরপর ওই গ্রুপের সদস্যরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজপ্রাসাদে রোববার প্রবেশ করে। রাজপ্রাসাদ ছাড়াও আলেপ্পো শহরে নিকটবর্তী সামরিক একাডেমিরও নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। তারা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পুরো আলেপ্পো এখন বিদ্রোহীদের দখলে। তবে শহরের উত্তরাংশে কিছু কুর্দিশ এলাকা এখনও সরকারি বাহিনীর অধীনে রয়েছে। ইরানের জন্য সিরিয়ার কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি, তাই ইরান তৎকালীন পরিস্থিতিতে সিরিয়ার সহায়তায় এগিয়ে আসার কথা জানিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে বদর এবং নুজ্জাবা গোষ্ঠীর অন্তত 300 যোদ্ধা সিরিয়ায় প্রবেশ করেছে বলে জানিয়েছেন 2 ইরাকি নিরাপত্তা কর্মকর্তা। সিরিয়ার সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উত্তরের ফ্রন্টলাইনে আমাদের কমরেডদের সহায়তা করার জন্য নতুন করে এ যোদ্ধাদের পাঠানো হচ্ছে। এদিকে সিরিয়ায় অবস্থিত রাশিয়ান বিমান বাহিনী গেল 24 ঘণ্টায় বিদ্রোহীদের ওপর শতাধিক বিমান হামলা চালিয়েছে। রুশ বাহিনীর দাবি, তাদের বিমান হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 900 বিদ্রোহী। সিরিয়ায় 2011 সাল থেকে গৃহযুদ্ধ চলছে। আনুষ্ঠানিকভাবে সেই গৃহযুদ্ধ এখনও শেষ হয়নি।
তবে কয়েক বছর আগেই দেশটির বেশিরভাগ অংশে সংঘর্ষ থেমে গিয়েছিল। মিত্র ইরান ও রাশিয়ায় সহায়তায় আসাদ বাহিনী সিরিয়ার বেশিরভাগ অংশ এবং সব বড় বড় নগরের নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে বর্তমানে এইচটিএস-এর আক্রমণের পর ছোট বড় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে ৪৫% এলাকা হারিয়েছে সরকারি বাহিনী। ক্ষমতার অপব্যবহার। হোয়াইট হাউস ছাড়ার আগে ২ অপরাধে পুত্র হান্টার বাইডেনকে ক্ষমা করে দিলেন বাইডেন। বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার বাইডেন। এ মাসে আদালতে তার শাস্তি ঘোষণার কথা ছিল। নিজের ছেলে হান্টারকে নির্বাহী আদেশে নিঃশর্ত ক্ষমা করে দিয়ে বিদায়বেলায় বিতর্কের জন্ম দিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার বাইডেন। এ মাসে আদালতে তার শাস্তি ঘোষণার কথা ছিল। সাজা ঘোষণা হলে তাকে হয়তো জেলে যেতে হতো। এখন আর তা হবে না। যুক্তরাষ্ট্রের শাস্তি মওকুফের সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে। তিনি চাইলে যে কারো দণ্ড মওকুফ করে দিতে পারেন। ১ মাস ২০ দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারবেন না। ছেলেকে ক্ষমা করে জো বাইডেন তার একটি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন এবং কালো দাগ কাটলেন যুক্তরাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থায়। গাজায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। জরুরি সহায়তার আহ্বান ইউএনআরডব্লিউএ এর। যুদ্ধ অপরাধ স্বীকার করে বিবৃতি দিলেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী। লেবাননের যুদ্ধবিরতি হলেও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। শুরু থেকে তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না আবাসিক ভবনও। এতে নির্বিচারে মারা যাচ্ছেন বেসামরিক নাগরিকরা। রোববার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। সবশেষ হামলাটি করা হয় উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায়। এতে নিহত হন অন্তত ১০ ফিলিস্তিনি। গাজার এক শীর্ষ মেডিকেল কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন অস্ত্র গাজায় ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এমন অস্ত্রে মরদেহ নিশ্চিহ্ন হয়ে যায়। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটি বলেছে, গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে উপত্যকা ছেড়ে আশ্রয়কেন্দ্র এবং তাঁবুতে বসবাস করছে লাখো মানুষ। শিশুসহ সেখানে বসবাসরতদের প্রতি মুহূর্তে ক্ষুধার সঙ্গেও লড়তে হচ্ছে। এ অবস্থায় মানবিক সহায়তা জরুরি হয়ে পড়েছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ও জাতিগত নিধন করেছে ইসরায়েল। এমনটাই জানালেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালুন। ইয়ালুন বলেন, গাজা যা ঘটছে এবং আমাদের কাছ থেকে যা গোপন করা হচ্ছে সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হচ্ছি। সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দিন শেষে গাজায় যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। তবে সাবেক প্রতিরক্ষামন্ত্রীর এমন গুরুতর অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলে লাউডস্পিকারে আজান বন্ধের নির্দেশ, বিরত হন বলে মন্তব্য কট্টর নেতা বেন গাভির। তীব্র নিন্দা মুসলিম সংস্থাগুলোর। মসজিদে লাউডস্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি বাধা দিতে বলেছেন এই মন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে যে মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখা যাবে সেখানে পুলিশকে প্রবেশ করে স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন গভির। তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গভিরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন। লেবার পার্টির গিলাদ কারিব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, বেন গভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে একটি ম্যাচ আগুন না ধরানো পর্যন্ত বেন গভির থামবেন না। হাদেস তা আলের নেতা আহমেদ তিবিও এ নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, বেন গভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী। ট্রাম্পের নতুন হুমকি, ডলার হঠাতে ব্রিক্স মুদ্রা চালু হল ১০০% শুল্ক। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের সদস্য দেশগুলোকে নতুন কোনো মুদ্রা চালু করতে নিষেধ করেছেন। বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করতে পারে বা এই মুদ্রাকে বাদ দিয়ে অন্য কোনো মুদ্রায় বাণিজ্য চলতে পারে এমন কোনো মুদ্রাকেও সমর্থন দিতে নিষেধ করেছেন তিনি। তার কথা না মানলে ১০০% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এসব দেশের কাছ থেকে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে তারা নতুন একটি ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা তারা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন দেবে না যা শক্তিমান মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে।
এই প্রতিশ্রুতি না দেওয়া হলে তাদের ১০০% শুল্কের মোকাবেলা করতে হবে। গত ৫ নভেম্বরের ভোটে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন এই রিপাবলিকান প্রার্থী। এরই মধ্যে তিনি ঘোষণা করেছেন যে শিল্প উৎপাদন ব্যবস্থা যুক্তরাষ্ট্রে ফিরে আনতে তিনি যেকোনো আমদানি পণ্যের ওপর ১০ থেকে ২০% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। আর চীনের পণ্যের ক্ষেত্রে শুল্কের হার হবে অন্তত ৬০। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আন্তর্জাতিক বাণিজ্য ব্রিক্স মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে, এমন কোনো সুযোগই নেই। কোনো দেশ যদি এমনটা করার চেষ্টা করে তাহলে তাদের যুক্তরাষ্ট্রকে বিদায় বলতে হবে।